আমি রায়হান। আমাদের মাদ্রাসাটি ছিল শহর থেকে অনেকটা দূরে, নির্জন একটা গ্রামে। এই মাদ্রাসার পরিবেশ ছিল বেশ সুন্দর। সকালে পাখির ডাক, চারপাশে সবুজ গাছপালা আর শান্ত নীরবতা। তবে এখানকার আরেকটি বিষয় ছিল খুবই অদ্ভুত। মাদ্রাসার পুরনো ছাত্ররা প্রায়ই বলে এই জায়গায় কিছু অতিপ্রাকৃত বিষয় ঘটে। এসব কথা আমাদের নতুন ছাত্রদের ভয় পাওয়ানোর জন্য বলা হতো বলে ভাবতাম। কিন্তু আমার এই ধারণা পাল্টে গেল সেদিন, যেদিন সাকিব মাদ্রাসায় ভর্তি হল। সাকিব ছিল একেবারে অন্য রকম। তার আচরণ, চেহারা, সেই অদ্ভুত মায়া আর গভীর চোখের দৃষ্টি, সবকিছুই যেন কোনো রহস্য লুকিয়ে রাখছিল। সাকিবের আগমন আমাদের ক্লাসে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। মাদ্রাসায় নতুন ছাত্র ভর্তি হলে সাধারণত সে খুব সহজেই সবাইকে মিশে যায়, কিন্তু সাকিব যেন আমাদের সবার থেকে আলাদা। তার চেহারায় এক ধরনের অদ্ভুত আকর্ষণ ছিল, কিন্তু তার হাসিটা ছিল যেন খুবই রহস্যময়। প্রথম দিন হুজুর তাকে ক্লাসে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, সাকিব আমাদের মাদ্রাসার নতুন ছাত্র। সে এখানে এসে হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করবে। তোমরা সবাই তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমরা সবাই তাকে স্বাগত জানালাম। তবে প্রথম থেকেই তার সঙ্গে মিশতে গেলে কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি হতো। সেরকম কথা বলতো, আর তার প্রতিটি উত্তর ছিল যেন খুব হিসেব করে দেওয়া। সাকিবের আগমনের পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। প্রথম দিন যখন আমরা সবাই নামাজ পড়ছিলাম, তখন মসজিদের একটা জানালা হঠাৎ করেই নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমরা সবাই চমকে উঠলাম। হুজুর জানালেন, এটা হয়তো বাতাসের কারণে হয়েছে, ভয় পেও না। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন কোনো বাতাসই ছিল না। আরেক দিন যখন আরবি ক্লাস চলছিল, হুজুর একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা এতটাই কঠিন ছিল যে আমাদের কেউই উত্তর দিতে পারছিল না, কিন্তু সাকিব খুব সহজেই উত্তর দিয়ে দিল। হুজুর অবাক হয়ে বললেন, তুমি এটা জানলে কিভাবে? এটা তো উচ্চতর স্তরের পড়াশোনা। সাকিব শুধু মুচকি হেসে বলল, বইয়ে পড়েছি। সাকিবের অদ্ভুত আচরণ আমাকে কৌতূহলী করে তুলেছিল। আমি তাকে নিয়ে চিন্তা করতে শুরু করলাম। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, আমি প্রায়ই তাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখতাম। এক রাতে আমি আর ঘুমাতে পারছিলাম না। জানালার দিকে তাকিয়ে দেখি সাকিব ধীরে ধীরে ডরমিটরি থেকে বের হয়ে মাদ্রাসার পেছনের দিকে চলে গেল। আমি চুপচাপ তাকে অনুসরণ করলাম। মাদ্রাসার পেছনের কুয়াটির কথা সবার জানা ছিল। বলা হয় এই কুয়াতে একসময় জিনদের বসবাস ছিল। কুয়ার চারপাশটা সবসময় ঠান্ডা আর নীরব থাকত। সাকিব সেই কুয়ার সামনে গিয়ে দাঁড়াল। সে সেখানে কিছু পড়তে শুরু করল। আমি ভালো করে শুনতে চেষ্টা করলাম, কিন্তু তার আওয়াজ যেন বাতাসের সঙ্গে মিশে যাচ্ছিল। হঠাৎ সে আমার দিকে ফিরে তাকাল। তার চোখ দুটো যেন জ্বলজ্বল করছিল, আর আমার মনে হলো আমি কোনো মানুষের দিকে তাকিয়ে নেই। সেদিনের পর থেকে সাকিবকে আমি অন্য চোখে দেখতে শুরু করলাম। তার প্রতিটি আচরণে আমার সন্দেহ আরও গভীর হচ্ছিল। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সাকিব, তুমি রাতে কোথায় যাও? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একা থাকতে পছন্দ করি। তার উত্তর শুনে আমার মনে হলো সে কিছু লুকিয়ে রাখছে। এক রাতে আমরা সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে। মনে হলো কেউ যেন খুব জোরে হাসছে। আমি উঠে চারপাশে তাকালাম। দেখি সাকিব তার বিছানায় নেই। আমি ডরমিটরি থেকে বের হয়ে তাকে খুঁজতে শুরু করলাম। মাদ্রাসার সামনের মাঠে গিয়ে দেখি সাকিব দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চারপাশে যেন একটা অদ্ভুত আলো ছড়াচ্ছে। আমি পেছন থেকে ডাক দিলাম, সাকিব। সে আস্তে আস্তে আমার দিকে ফিরল। তার চোখের সেই চেহারা দেখে আমার শরীর হিম হয়ে গেল। তার চোখগুলো আগুনের মতো লাল। সে কিছু বলল না, শুধু মুচকি হেসে আবার আকাশের দিকে তাকাল। সাকিবের এই অদ্ভুত আচরণ আমাকে আরও বেশি চিন্তায় ফেলে দিল। আমি বুঝতে পারছিলাম তার মধ্যে কিছু একটা অস্বাভাবিক লুকিয়ে আছে, কিন্তু সেই রহস্যের গভীরে যাওয়ার সাহস তখনও করতে পারিনি। তবে আমি জানতাম আমার সামনে আরও অনেক সত্য লুকিয়ে রয়েছে, যা আমাকে ধীরে ধীরে আবিষ্কার করতে হবে। সাকিবের আচরণ এবং সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য আমার মনের ভেতরে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছিল। তবুও আমি নিজেকে বোঝালাম, হয়তো আমি ভুল দেখেছি, হয়তো সাকিব অদ্ভুত হলেও সে সাধারণ মানুষ। কিন্তু আমার এই আত্মবিশ্বাস বেশিদিন টিকল না। সাকিবের প্রতিদিনের অদ্ভুত কর্মকাণ্ড আমাকে আরও গভীর রহস্যের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। সাকিব মাদ্রাসায় আসার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। একদিন আমাদের ক্লাসের ফ্যানগুলো নিজে থেকেই ঘুরতে শুরু করল, অথচ সেদিন বিদ্যুৎ ছিল না। হুজুর বললেন, শয়তান আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, বেশি ভয় পেও না।
কিন্তু সাকিবের মুখে এক ধরনের অদ্ভুত হাসি ফুটে উঠল। সে বলল, শয়তান যদি ভয় দেখাতেই চায় তবে সে আরো ভয়ঙ্কর কিছু করত। তার এই কথা আমাদের সবাইকে হতবাক করে দিল। তার গলায় এক ধরনের আত্মবিশ্বাস ছিল যা সাধারণ মানুষের গলায় দেখা যায় না। আরেকদিন ক্লাসে হুজুর একটি কঠিন প্রশ্ন করলেন। প্রশ্নটি ছিল তাফসীর সম্পর্কে। আমি এবং অন্যরা প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না, কিন্তু সাকিব এমনভাবে উত্তর দিল যেন সে বছরের পর বছর এই বিষয়ে পড়াশোনা করেছে। হুজুর অবাক হয়ে বললেন, তুমি এই বয়সে এত কিছু জানো কিভাবে? সাকিব মুচকি হেসে বলল, জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। তার কথাগুলো যেন এক ধরনের গভীর অর্থ বহন করছিল। আমি বুঝতে পারছিলাম সাকিবের মধ্যে এমন কিছু আছে যা আমাদের কারো জানা নেই। মাদ্রাসার একটি পুরনো কক্ষ ছিল যা সাধারণত কেউ ব্যবহার করত না। বলা হয় সেই কক্ষটি অভিশপ্ত। রাতে সেখান থেকে প্রায় কাদার আওয়াজ আসে। এক রাতে সাহস করে আমি এবং আমার বন্ধু হাসান সেই কক্ষে প্রবেশ করলাম। আমরা ভেতরে ঢুকে দেখি চারপাশে ধুলা জমে আছে। হঠাৎ আমাদের সামনে একটি ছায়া দেখা গেল। আমি ভয় পেয়ে বললাম, কে সেখানে? ছায়াটি কিছু বলল না, কিন্তু কয়েক মুহূর্ত পর আমরা বুঝতে পারলাম সেটা কোনো সাধারণ ছায়া নয়। আমাদের সামনে দাঁড়িয়েছিল সাকিব। আমি চমকে উঠলাম, তুমি এখানে কি করছো? সে মুচকি হেসে বলল, আমি শুধু দেখছিলাম তোমরা কতটা সাহসী। তার কথা শুনে আমার মনে হলো সে যেন আমাদের পরীক্ষা নিচ্ছিল। সাকিবের সঙ্গে আমার বন্ধুত্ব বাড়তে লাগল। যদিও তার মধ্যে এক ধরনের রহস্য লুকিয়েছিল, তবুও সে আমার প্রতি বন্ধুত্বপূর্ণ ছিল। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার পরিবার কোথায়? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার পরিবার অনেক দূরে। তারা আমাকে ভালোবেসে এই মাদ্রাসায় পাঠিয়েছে। তার উত্তর শুনে আমার মনে হলো সে কিছু লুকাচ্ছে, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে আমার আর প্রশ্ন করার সাহস হলো না। মাদ্রাসার পেছনের কুয়াটি নিয়ে নানা গল্প প্রচলিত ছিল। বলা হয় কুয়ার ভেতরে একসময় জিনের বসবাস ছিল। আমি সাকিবকে একদিন এই বিষয়ে জিজ্ঞাসা করলাম। সে বলল, তোমরা মানুষরা জিন নিয়ে অনেক গল্প বানাও, কিন্তু সত্যি বলতে জিনেরা ততটা ভয়ঙ্কর নয় যতটা মানুষ ভাবছে। তার কথায় গভীরতা ছিল। মনে হলো সে জিনদের সম্পর্কে অনেক কিছু জানে। আমি অবাক হয়ে বললাম, তুমি এত কিছু জানো কিভাবে? সে শুধু মুচকি হেসে বলল, কিছু কথা অজানা থাকাই ভালো। সাকিবের এই অদ্ভুত আচরণ আমাকে ভাবনায় ফেলেছিল। আমি বুঝতে পারছিলাম তার মধ্যে কিছু একটা লুকিয়ে আছে। এক রাতে ডরমিটরিতে ঘুমানোর সময় আমি হঠাৎ শুনি কেউ নিচু গলায় কথা বলছে। আমি উঠে দেখি সাকিব তার খাতার উপর কিছু লিখছে। তার হাতের লেখাগুলো দেখে আমার গা শিউরে উঠল। লেখাগুলো আরবি ছিল, কিন্তু সেখানে এমন কিছু শব্দ ছিল যা সাধারণ মানুষ ব্যবহার করে না। আমি সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এসব কি লিখছ? সে এক মুহূর্ত থেমে বলল, এটা এমন কিছু না যা তোমার বোঝার দরকার। তার কথায় আমার মনে ভয় ঢুকে গেল। সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নিলাম সাকিব সম্পর্কে সত্যতা আমাকে বের করতে হবে। তার এই অদ্ভুত আচরণ এবং মাদ্রাসার এসব ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কিত। সাকিব কি সাধারণ মানুষ, নাকি তার মধ্যে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা আমি কল্পনাও করতে পারি না? এবার সত্য উদ্ঘাটনের সময়। সাকিবের অদ্ভুত আচরণ, তার অজানা ক্ষমতা এবং মাদ্রাসার চারপাশে ঘটে চলা অদ্ভুত ঘটনাগুলো আমাকে তীব্র কৌতূহলের মধ্যে ফেলে দিয়েছিল। তবে একটাই জিনিস নিশ্চিত ছিল, সাকিব কোনো সাধারণ মানুষ নয়। এক রাতে আমি ডরমিটরিতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ হাসান আমাকে ডেকে বলল, আজ রাতে কুয়োর পাশে একটা আলো দেখেছি। সেটা সাকিব ছিল। এই কথায় আমার কৌতূহল আরও বাড়ল। হাসানকে নিয়ে আমি মাদ্রাসার পেছনের কুয়োর দিকে যাই। চারদিকে গা ছমছমে অন্ধকার, বাতাস ভারী মনে হচ্ছিল। আমরা কুয়োর কাছাকাছি গিয়ে দেখি সাকিব সেখানে বসে আছে। তার হাতে একটি পুরনো কিতাব। আমি সাহস করে বললাম, সাকিব, তুমি এখানে কি করছো? সে ধীরে ধীরে আমাদের দিকে তাকাল। তার চোখের গভীরে একটা অদ্ভুত আলো জ্বলজ্বল করছিল। সে বলল, তোমরা জেনে গেছো, তবে এখন শোনার সময় এসেছে। সাকিব বলতে শুরু করল, আমি জিন।
তবে আমি সেই জিনদের মতো নই যারা মানুষের ক্ষতি করে। আমার জন্ম হয়েছিল এমন এক পরিবারে যারা মানুষের সঙ্গে মিশে থাকতে চায়। আমার বাবা মা চেয়েছিলেন আমি মানুষের মতো জীবন যাপন করি, তাদের মতো পড়াশোনা করি। এ কারণেই আমাকে এই মাদ্রাসায় পাঠানো হয়েছিল। তার কথাগুলো শোনার পর আমার এবং হাসানের পা কাঁপছিল। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এতদিন তুমি আমাদের থেকে লুকিয়ে রেখেছিলে কেন? সে উত্তর দিল, মানুষ কখনো জিনকে সহজভাবে নেয় না। যদি তোমরা জানতে তবে হয়তো আমার থেকে দূরে থাকতে। সাকিব আরও জানাল যে তার পরিবারের সবাইকে এক খারাপ জাদুকর বন্দী করে রেখেছে। সেই জাদুকর তার পরিবারের শক্তি নিজের জন্য ব্যবহার করতে চায়। মাদ্রাসার আশেপাশে সে এখন সাকিবকে খুঁজছে। আমরা হতবাক হয়ে জানতে চাইলাম, তাহলে তুমি এখন কি করবে? সাকিব বলল, আমাকে সেই জাদুকরের মুখোমুখি হতে হবে। তবে আমি একা পারব না। তোমরা যদি সাহস করো তবে আমার সঙ্গে থাকো। আমরা কিছুক্ষণ চুপ থেকে একে অপরের দিকে তাকালাম। যদিও ভেতরে ভয় ছিল, তবুও বন্ধুর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। সাকিব আমাদের সঙ্গে নিয়ে জাদুকরের লুকিয়ে থাকার জায়গায় পৌঁছাল। জায়গাটি ছিল মাদ্রাসার পেছনের পুরনো একটি ঝোপের ভেতর। চারপাশের গাছপালায় অন্ধকার ঘন হয়েছিল। জাদুকর আমাদের আগমন টের পেয়ে আমাদের দিকে ঘুরে দাঁড়াল। তার চোখ থেকে ভয়ঙ্কর এক ধরনের আগুনের ঝলক বের হচ্ছিল। সে বলল, তোমাকে আমি এতদিন খুঁজেছি, আর এখন তুমি নিজেই আমার কাছে চলে এসেছ। সাকিব কণ্ঠে বলল, আমি আজ এখানে শেষ করে দিতে এসেছি। তুমি আমার পরিবারকে ছেড়ে দেবে। জাদুকর এক ভয়ানক মন্ত্র পড়তে শুরু করল। চারপাশে বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। গাছগুলো কাঁপতে শুরু করল। সাকিব আমাদের বলল, পেছনে থাকো, কিছুতেই ভয় পেও না। সাকিব নিজের শক্তি ব্যবহার করে জাদুকরের আক্রমণ প্রতিহত করতে শুরু করল। তার শরীর থেকে একটি উজ্জ্বল আলো বের হচ্ছিল। আমি এবং হাসান নিজেদের অসহায় মনে করছিলাম, কিন্তু সাকিবকে সাহায্য করার জন্য পাথর ছুঁড়তে শুরু করলাম। এক পর্যায়ে সাকিব একটি বিশেষ আয়াত পড়তে শুরু করল। সেই আয়াত শুনে জাদুকর চিৎকার করে উঠল। চারপাশের পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে আসতে লাগল। সাকিবের মন্ত্রের প্রভাব ক্রমশ বাড়তে থাকল। জাদুকর মাটিতে পড়ে গেল। তার ভয়ঙ্কর চেহারা ধীরে ধীরে মলিন হয়ে গেল। সাকিব বলল, তোমার সময় শেষ, এবার চলে যাও। জাদুকর একটি বিকট চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে গেল। চারপাশে আবার শান্তি ফিরে এলো। সাকিব আমাদের ধন্যবাদ জানাল। সে বলল, তোমরা আমার পাশে ছিলে, তাই আমি এই লড়াই জিততে পেরেছি। আমি এবং হাসান একসঙ্গে বললাম, তুমি আমাদের বন্ধু। আমরা তোমার পাশে থাকব যে কোনো পরিস্থিতিতেই। সাকিব জানাল, তাকে এখন তার পরিবারের কাছে ফিরে যেতে হবে। সে বলল, আমার মিশন শেষ হয়েছে, তবে আমি সবসময় তোমাদের কথা মনে রাখব। আমরা জানতাম সাকিবের সঙ্গে এটাই আমাদের শেষ দেখা। সে মাদ্রাসা ছেড়ে চলে গেল। সাকিবের সঙ্গে কাটানো সেই দিনগুলো আমাদের জীবনে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে রইল। তার সত্যতা, সাহস এবং আমাদের বন্ধুত্বের গল্প আমরা সারা জীবন মনে রাখব।